ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। দেবাশিস, বাংলাদেশের এই অস্থিরতা কতদিন কতটা জের রইবে এর উপরে? 24 তো শেষ হতে চললো। হ্যাঁ, এটার অনেকগুলো অ্যাঙ্গেল আছে। একটা হচ্ছে যেটা আমার আগে যিনি বক্তা তিনি বললেন, আমি যদি আপনি আমাকে অন্য প্রশ্ন করেছেন আমি একটু বলছি যে একেবারে যদি আমরা বাণিজ্যটা বন্ধ করি তাহলে শুধু কিন্তু বাংলাদেশের ক্ষতি হবে না, আমাদেরও প্রচুর ক্ষতি হতে পারে। এটাকেও মাথায় রাখতে হবে। তার কারণ হচ্ছে যে আমাদের প্রচুর বিনিয়োগ হয়েছে বাংলাদেশে এবং সেই বিনিয়োগের পরে প্রচুর মানে কর্মসংস্থান তৈরি হয়েছে, ফার্মাসিউটিক্যালস থেকে শুরু করে বহু জায়গায়, চিকিৎসা, আমাদের এখানে ভ্রমণ, বিনোদন, এই বিভিন্ন জায়গায় কিন্তু বাংলাদেশের থেকে আমরা প্রচুর অর্থ উপার্জন করি। তো সেই জায়গাটা যেই মুহূর্তে ওইটাকে আটকে দেওয়ার কথা হবে, এটা ঠিক একটা আন্তর্জাতিক ক্ষেত্রে এটা খুব একটা ভালো প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না, অর্থনৈতিক জায়গা থেকেও। এক, দুই, দেখুন বাংলাদেশে যেটা হচ্ছে সেটাকে যদি এই এতগুলো আলোচনা বা আমি একটা কথা জাস্ট একটুখানি বলছি, সীমান্তের লড়াইটা কিন্তু সীমান্তেতেই বুঝে নিতে হয়, সেখানে অর্থনৈতিক অবস্থা কি থাকবে না থাকবে। এবং আমি আপনাকে জাস্ট একটু কারেক্ট করে দিচ্ছি যে ভারতবর্ষের টোটাল এক্সপোর্ট ইম্পোর্ট যা হয় এবং যে ট্রেড রিলেশনটা আছে বাংলাদেশ, সেটা এত মিনিস্কিউল। আপনি যদি ভারতবর্ষের দেখুন এই সীমান্তের মানে সীমান্তের লড়াইটা যখন সীমান্তে লড়বে তখন ভারতবর্ষের যে ইকোনমিক্যাল একটা লস হবে সেটা এত মিনিস্কিউল, সেটা ভারতবর্ষের এত বড় অর্থনীতি তাতে খুব একটা। আমি একটু দ্বিমত পোষণ করলাম। আমি মিনিস্কুল এই জায়গাটাতে আপত্তি। আমি যতদূর জানি 22-23-এর যদি অর্থবর্ষ দেখেন, $18 বিলিয়ন আমাদের আন্তর্জাতিক মানে বাংলাদেশের সঙ্গে আর অর্থনৈতিক সম্পর্ক আপনারা মিলিয়ে নেবেন। এক, দুই হচ্ছে যে যদি আমি তিনভাবে দেখি এটা, দেখুন একটা আওয়ামী লীগের উপর একটা বিক্ষোভ মানুষের ছিল যেটার প্রভাব আমরা দেখেছি। খুব বড় পয়েন্ট যেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে সেটা হচ্ছে যে একটা মৌলবাদ কোন জায়গায় গেলে এই জিনিসটা হতে পারে, এটা একটা তার বিশাল বড় উদাহরণ। মৌলবাদ কিন্তু সব রকমের মৌলবাদ মানে শুধু যে ইসলাম মৌলবাদ হয় সেটা নয়, মানে হিন্দু মৌলবাদও একটা মৌলবাদ। মানে মৌলবাদ যে রাজনীতির মধ্যে ঢুকে গেলে বা রাজনীতির মধ্যে ধর্মটা ঢুকলে একটা দেশ কোথায় যেতে পারে, বাংলাদেশ তার জ্বলন্ত উদাহরণ। এছাড়া একটা খুব বড় পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক ইন্ধন, যেটাও সবাই হয়তো বলার চেষ্টা করেছিলেন। মানে এই তিনটে পয়েন্ট বেসিক্যালি বাংলাদেশের এখন যে সিচুয়েশন আমার মনে হয় তার জন্য বেসিক্যালি দায়ী। এবার প্রশ্নটা হচ্ছে আমাদের টেনশনটা কোথায়? অর্থনৈতিক দিক থেকে যদি সরেও যাই আমি, আপনি যদি একটু খেয়াল করেন রাজুদা, যে যে দেবাশিস বাবু বলছিলেন যে কথাটা বামপন্থীর সময় তসলিমা নাসরিনের কথা উনি বলেছেন, কিন্তু একটা কথা উনি বললেন না যে বিগত মানে বিধান রায়ের আমল থেকে বা বামফ্রন্টের আমল থেকে আমাদের আজকে যে অস্থিরতা তৈরি হয়েছে, যে গভর্নেন্সই হয় তাদের অন্য বিভিন্ন রকম দোষ ত্রুটি থাকতে পারে, কিন্তু আজকে বামফ্রন্ট থাকাকালীন বা বিধান রায় থাকাকালীন বা জ্যোতি বসুর আমলে, বুদ্ধদেবুর আমলে আমরা কোনোদিন কিন্তু এই ধরনের জিনিস পশ্চিমবঙ্গে দেখিনি। পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান একই রকম ছিল, আজও সেই একই জায়গায় আছে, কিন্তু ওই যে গুড গভর্নেন্সটা ছিল যেখানে আমরা কোনো জঙ্গি আন্দোলন, জঙ্গি আক্রমণ ইত্যাদি ইত্যাদি কিন্তু সেভাবে পরিলক্ষিত হয়নি, যেটা আজকে হচ্ছে। যে অনুপ্রবেশ এর ঘটনাগুলো ঘটেছে সেটা কিন্তু আজকে আমাদের রাজ্য সরকার তাকে কিছুটা দায় নিতে হবে। মানে এইভাবে যেভাবে পাসপোর্ট তৈরি হয়েছে ইত্যাদি ইত্যাদি হয়েছে, জঙ্গিরা সেখানে দানা বাঁধছে, গাইঘাটাতে পাসপোর্ট তৈরি হচ্ছে, মানে বিভিন্ন রকম জিনিস হচ্ছে, অস্ত্র সরবরাহ হয়েছে এবং সেই জায়গায় এবং সেখানে কিছুটা ডেফিনেটলি প্রক্রিয়াটা কিন্তু সিপিএম আমলে শুরু হয়ে গেছিল। বর্ডার, আমাদের পশ্চিমবঙ্গের বর্ডারে খারাজি মাদ্রাসাগুলো, সেটা বুদ্ধদেববাবু নিজে বলেছিলেন যে কতগুলো খারাজি মাদ্রাসা হয়েছে বর্ডারে, সেগুলো বন্ধ করেছিলেন আমি যতদূর জানি। আমি বলতে চাইছি আমি সবাই জানি সিপিএম সরকারই চলে গেল, আর এই সরকার তো দুধেল গাইয়ের সরকার। তার মানে প্রক্রিয়া এটাই। আমি সরকার চলে গেল, তারা খারাপ কাজ করেছে, আমি এই জায়গায় আসছি না। দাদা আমি যেটা বলার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের সেকুলারিজম গিভস রাইটস টু ইন্ধন যোগায় বাংলাদেশের জামাতকে। প্রতিটা অ্যাকশন, এটা নিউটন বলে গেছে, আমি বলিনি, নিউটনের থার্ড ল, মানে ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন আছে। আপনি খেয়াল করে দেখবেন 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বাবরি মসজিদ ইত্যাদি ইত্যাদির পর এই জিনিসগুলো একের পর এক বেড়ে গেছে। এটাকে আমরা স্বীকার করি আর না স্বীকার করি, এটা মানে এটা তথ্য বলছে, আমি বলছি না। আমার বক্তব্য হচ্ছে যে এখানেও যে করছেন যে ভারতবর্ষের সেকুলারিজম বা ভারতবর্ষের পলিটিক্স, আমি বলছি যে আমি যেটা আমরা তো আজকে যে আলোচনাটা করছি, আমরা যে আলোচনাটা করছি অবস্থানটা পশ্চিমবঙ্গের সেকুলারিজম আমরা আমাদের দেখুন, আগে তো নিজেকে বাঁচলে তো অন্যের কথা বলবো। একটাই ফোর্স, আমাকে একটা
বিরতিতে যেতে হবে। দাদা, এক মিনিট, দেবাশিস, আমি শেষ করি। যেই ফোর্স তাসলিমা নাসরিনকে তাড়িয়েছে এখান থেকে, কলকাতা থেকে, সেই ফোর্স আজকে বাংলাদেশে দেবাশিস, ক্ষমতায় conclude, এসেছে। conclude, আমাকে Same বিরতি force। দিতে হবে। আমার বক্তব্য ওটা হচ্ছে same যে force। আমার এখানে আমার রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে অনেক বেশি সজাগ হতে হবে। অনুপ্রবেশ একটা খুব বড় ইস্যু এবং আজকে জঙ্গিরা যেভাবে ঢুকে যাচ্ছে সেগুলো একটা ইস্যু, সেটাকে কড়া হাতে মোকাবিলা করা সরকারের এবং আজকে আটক হিন্দু প্রয়োজন। আজকে যে সংখ্যালঘুর উপর বাংলাদেশের এটা হচ্ছে, এটা কিন্তু আজ নতুন নয়। 22% থেকে এটা প্রায় 5% নেমে এসেছে। অতএব আজকে হঠাৎ করে এটা হয়েছে এরকম ভাবার কোনো দেবাশিস ঘোষ রাজনৈতিক বিশ্লেষক আমার সঙ্গে রয়েছেন। 6-এর দশকে আমেরিকার জন্য চীন যে রোলটা প্লে করত, কিসিঞ্জারের সেই দৌত্য, কারণ তখন লড়াইটা আমেরিকা বনাম রাশিয়া, চীনকে পাশে পাওয়ার যে প্রচেষ্টা আমেরিকার মধ্যে ছিল, আজ যখন লড়াইটা আমেরিকা আর চীন হয়ে দাঁড়িয়েছে, তখন কি ভারত সেই চীনের জায়গাটায় রিপ্লেস হয়ে যাচ্ছে? এটা বলা এখন খুব এই মুহূর্তে খুব ডিফিকাল্ট। আমার যেটা মনে হয়, আমি যেটা বলতে চাই, আপনি যে প্রথম প্রশ্নটা করেছিলেন যে এই যে ডোনাল্ড ট্রাম্পের ভিক্টরি, এটা হয়তো অনেকগুলো কারণ আছে, এটা সুমনবাবু বলেছেন, বাকিরাও বলেছেন। আমার একটা মনে হয় একটা পয়েন্ট আমরা মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে যে ইলন মাস্কের কথা, যেটা সুমনবাবু ছুঁয়ে গেলেন। ইলন মানে এই যে কর্পোরেটের যে প্রভাব রাজনীতিতে, সেটা যে কোথায় গেছে, এটা কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের জেতাটা, আমার মনে হয় এটা একটা কারণ আছে, এর মধ্যে একটা বিশাল বড় কারণ। 1, 2, আমি যেটা বলতে চাইছি যে আমার যেটা মনে হয় ডোনাল্ড ট্রাম্প যেটা করবেন সেটা হচ্ছে যে মানে ইউক্রেনের সঙ্গে যেটা চলছে, মানে রাশিয়ার, মানে একটা পুতিনের সাথে একটা কোনো চুক্তি, মানে রাশিয়ার সাথে একটা কোনো চুক্তিতে হয়তো যাওয়ার চেষ্টা করবেন, ইরানের উপর একটা বোঝা চাপাবার চেষ্টা করবেন, ইসরায়েলের লাগামটা টানার চেষ্টা করবেন, এবং আমার মনে হয় বৈদেশিক নীতির ক্ষেত্রে উনি ইউরোপ, পশ্চিম এশিয়া এবং চীন, এই 3টে জায়গায় বিশাল বড় একটা মানে এটাই ওনার মনে মূল লক্ষ্য হওয়ার কথা। আর ভারতের অর্থনীতির ক্ষেত্রে আমি বলবো যে যেদিনকে উনি জিতেছেন সেদিন থেকে শেয়ার এবং সমস্ত কিছু ঊর্ধ্বমুখী হয়েছে, সেটা তো একটা ভালো দিক। এবং যেহেতু যেটা সুমনবাবু উল্লেখ করে গেলেন যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটা অন্যরকম সম্পর্ক আছে ওনার, এবং অলরেডি বোধহয় মোদী একটি কারখানার কথাও বলেছেন বিশাল বড়, যেদিনকে উনি জিতেছিলেন বা এই সময়, মানে উনি যখন মোদী গেছিলেন। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় কিছু শিল্প বা কিছু জায়গা হয়তো ভারতের কাছে ফিরে আসতে পারে। সেমিকন্ডাক্টরের একটি কারখানা, এবং সেটা বাংলাতেই হবে। হ্যাঁ, মানে এটা যদিও খুব এখনই খুব আগে থেকেই ঠিক ছিল। হ্যাঁ, সেটা বাইডেনের সময় ঠিক ছিল। সেমিকন্ডাক্টর। হ্যাঁ, তো এই জায়গাটা হয়তো কিছুটা হতে পারে। আর আরেকটা তুমি জিনিস বলে হচ্ছে যে যারা পয়েন্টটা বলতে চাইছো রাজু, সেমিকন্ডাক্টর, বিকজ চায়নার সাথে কন্ট্রাডিকশন হলে তাইপেই মানে তাইওয়ান এতদিন এই রোলটা প্লে করতো, তো তাইওয়ানের সাথে আমরা যদি কিছু জয়েন্টলি কাজ করতে পারি, ট্রাম্প মাইট পুশ ফর দ্যাট। বেশ, আমি বিরোধীরা বারবার একটা কথা বলতো যে এই সরকার, মোদী সরকার যদি 272-এর নিচে নামিয়ে দেওয়া যায় তাহলে আর মোদীর প্রধানমন্ত্রী হওয়া হবে না। কারণ তিনি, বিরোধীরা বলতো যে তিনি বাজপেয়ী নন, নরেন্দ্র মোদী, তার যে ইগো, সে দিয়ে তিনি কোনো জোট সরকার চালাতে পারবেন না। কিন্তু তিনি কিন্তু দুটি বন্ধু পেলেন যারা এনডিএর মধ্যে ছিল না সে সময়, দুটো বাইরের থেকে বন্ধু পেলেন এবং সরকারটা চালাচ্ছেন। হ্যাঁ, ঠিক। আমি এখানে একটা কথা বলবো, আমি বিজেপিকে বহু জায়গায় বহু সময় সমালোচনা করি, ঠিক এটা সঠিক যে 400 পার করতে পারেনি, এটা সঠিক বিজেপির বদলে এনডিএ সরকার হয়েছে, এটা সঠিক যে যে রাম মন্দিরের ইস্যুটা কাজে লাগেনি। কিন্তু এটাও মানতে হবে যে বিজেপি আজকের দিনে যারা রাজনীতিটা করেন, যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে, তাদের সবার থেকে অনেক 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 বেশি সিরিয়াস, এবং প্রতিটা জিনিস অত্যন্ত মানে সিরিয়াসলি দেখে, খুব ছোট ছোট জিনিসও খুব সিরিয়াসলি দেখে। আমার সেই জায়গা থেকেই মনে হয় এই যে নীতিশ বলুন, চন্দ্রশেখর বলুন, এই যে ছোট 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 বোড়েগুলো বলুন বা ঘোড়াগুলো বলুন বা হাতিগুলো বলুন, যেগুলোই বলুন, এগুলোকে যে টেনে নিয়ে কাজটা করা যায় সেটা তো মোদিজি দেখিয়েছেন বা দেখাচ্ছেন। এবার প্রশ্নটা হচ্ছে যে এই যে পুরো ইলেকশনটা হলো, মানে আপনি পুরো যদি লোকসভা ইলেকশনটা ধরেন, আমার খুব হতবাক লাগছে যে পশ্চিমবঙ্গের রেজাল্টটা দেখে, এবং এই পশ্চিমবঙ্গের রেজাল্টে যদি আপনি খুব ভালো করে দেখেন যে তাহলে কিন্তু বিজেপি এবার কিন্তু বেশ ভালো ভোট পেয়েছিল, কিন্তু কোনো জায়গা থেকে মানে মানে যেটা বলে না যে ত্রিমুখী লড়াই বা চতুর্মুখী লড়াই, সেই জায়গা থেকে বিজেপি অনেকটা সরে গেছিল। মাথায় রাখতে হবে বিজেপি কিন্তু লড়াইটা লড়ছে ওই 100-র মধ্যে 60-এর জায়গায় বা 70-এর জায়গায়। হ্যাঁ, সেই যে জায়গাটা, এই এতটা ডিসঅ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও কিন্তু একটা ভোট কিন্তু প্রচুর পেয়েছিল। আমি বলুন ওটা অ্যাডভান্টেজ হয়ে দাঁড়ায়, আপনি বলুন। আমার খারাপ লাগাটা আপনার কথাটাই একটু করে দিই, যেহেতু ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘুদের ভোট পায় না, সেই জন্য কোন রিজনাল পার্টি কিন্তু থ্রেটেড ফিল করে না বিজেপির কাছ থেকে।
কারণ ও তো থাবা বসাবে না মুসলিম ভোট ব্যাংকের উপরে, কিন্তু কংগ্রেস যেই মুহূর্তে পারবে ও তো রিজনাল পার্টির মুসলিম ভোট ব্যাংকটা ভেঙে দেবে। বেশ, দেখুন আমি শুধু একটা কথাই বলবো পশ্চিমবঙ্গবাসী হিসেবে, যে এতটা দুর্নীতির পরে সামাও তৃণমূল জিতেছে, এটা একটা বিশাল বড় ব্যাপার। মানে এটা আমার কাছে মনে হয়েছে যে মানে সত্যিই তো তাহলে তো আর নতুন করে মানে মানুষের জন্য কাজ করার কোনো প্রয়োজন হবে না। মানে এই ধরনের আপনি যেভাবে বলুন, অনুদান হোক, কিছু সাজানো গোছানো জিনিস দেখানো হোক, উন্নয়নের গল্প করা হোক, তাতে মানুষ অন্তত ভোট দেবে, বা বিজেপির ভয় পাওয়ানো হোক, তাতে মানুষ ভোট দেবে এবং মানুষ ভোট দিচ্ছে। এবং যেভাবে পরপর দেখা যাচ্ছে যে জিতে গেছে, 30-29টা সিট বোধহয় পেয়েছে, আমি যদি খুব ভুল না হই। তো এই যে জায়গাটা, এটা কিন্তু পশ্চিমবঙ্গবাসীর জন্য খুব খারাপ এবং অবভিয়াসলি ভারতের জন্য খারাপ। মানে তাহলে মূলত যেটা কংগ্রেস করেছে, যেটা সাকসেস হয়েছে, সেটা উত্তরপ্রদেশে হয়েছে। সেটা এই জন্য কারণ অখিলেশ যাদবের সঙ্গে যে অ্যালায়েন্সটা হয়েছে সেটা বিহার অন্যান্য জায়গায় থেকে বেটার হয়েছে, আর বেঙ্গলে তো হয়নি। আর ট্যাকটিক্যাল ভোটিং যেটা মাইনরিটিরা করেছে, যার তার জন্যই যা ক্ষয়ক্ষতিটা ম্যাক্সিমাম যেটা হয়েছে বিজেপি, সেটা ইউপিতে হয়েছে এবং মহারাষ্ট্রে হয়েছে। সেখানে কংগ্রেসের অবদান এটা ছিল, কংগ্রেস অনেকটা সত্যি নিজের অহংকারটা কমিয়ে অখিলেশকে বেশি একটা কথা না বললে মনে হয় ভুল হবে, যে এবারে সবচেয়ে বড় ভুল ছিল বিজেপির যে এই কেন্দ্রীয় এজেন্সিগুলোকে এমন ভাবে ব্যবহার করেছে একাধিক আঞ্চলিক দল এবং দুর্নীতির ক্ষেত্রে। পরবর্তীকালে কিন্তু তার ডিভিডেন্ডটা পেয়েছে বিরোধী দল। কংগ্রেসও করেছে। আমি একটা পয়েন্ট যোগ করে দিই, আমি বিশ্বজিৎবাবুর সঙ্গে একটা জায়গায় একমত নই, সেটা উনি ধর্মনিরপেক্ষতার কথা বলেছি। অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গে কিন্তু যে ইলেকশনটা হয়েছে, সেখানে একেবারে ধর্মনিরপেক্ষতা বললে হবে না। ধর্মনিরপেক্ষতা মানে কিন্তু কোনো ধর্মকে তোষণ করাও একটা ধর্মনিরপেক্ষার মধ্যে পড়ে না, এটাকে মাথায় রাখতে হবে। ভোটের যদি ইকুয়েশন দেখা যায়, ইকুয়েশন দেখলেই সেটা খুব পরিষ্কার হয়। রিক্লেম দ্য নাইট, দেবাশিসের কাছে আমি প্রথমেই যাব। দেবাশিস ঘোষ, রিক্লেম দ্য নাইটের সেই রাত আমরা দেখেছিলাম দেবাশিস, কিন্তু তারপরেও কিন্তু সবকিছু কিরকম যেন থিতিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। না, আমি আপনাকে এখানে আসার কথাই বলি, এটা থেতাচ্ছে না কিছু। প্রতিটা জিনিসের একটা আন্দোলনের একটা উত্থান পতন থাকে, একটা গতি প্রকৃতি থাকে। এটা কিছু সময় হয়তো মানুষের যে জায়গায় মানুষ গেছিল, মানুষ যে জায়গায় আন্দোলনটাকে নিয়ে গেছিল, কোনো একটা জায়গায় মানুষ আবার হয়তো বিশ্বাস করতে শুরু করেছিল যে না, আমরা হয়তো সুবিচার পাবো, সেই জায়গা থেকে হয়তো সরে এসেছিল একটু জায়গায়। কিন্তু আবার আপনি যদি দেখেন, আবার অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে। এবং এই যে অবহেয়া, এই অবহেয়া কাণ্ডটা তো আমাদের কাছে অত্যন্ত লজ্জার। এবং শুধু এই যে জিনিসটা আমরা দেখেছি, অবহেয়া থেকে আমাদের শেখার কি আছে, যে এতক্ষণ যে কথা হচ্ছিল, এই যে ভোটে জেতা, ভোটে হারা, ইত্যাদি ইত্যাদি, এই যে এত দুর্নীতি এবং বিভিন্ন জায়গায় যে পচে গেছে যে সমাজটা আমাদের, প্রশাসন থেকে শুরু করে, সরকার থেকে শুরু করে সমস্ত জায়গায় মানুষ যে তার প্রতিবাদ করতে জানে, অভয়া তার সব থেকে বড় উদাহরণ। আপনি বলছিলেন কাকদ্বীপ থেকে কন্যাকুমারী, মানে কাকদ্বীপ থেকে ডায়মন্ড হারবার হয়তো বলছিলেন, বা কাকদ্বীপ থেকে উত্তরবঙ্গ বলছিলেন। আমি বলছি 7-8 বছর, 10 বছরের বাচ্চা থেকে শুরু করে 65-70 বছরের বৃদ্ধা অবধি রাস্তায় নেমেছিল। আমাদের এটা লজ্জার যে সরকার তাও মুখ ফিরিয়ে আছে। এবং এটাই আজকে দেখুন, এই যে এটা হচ্ছে, এই যে আজকে বিভিন্ন বিরোধীরা বলে না যে একটা সেটিং চলে, মানে আজকে যে জিনিসটা চলছে, যদি আজকে সত্যি অভয়ার বিচার, মানে সত্যি সুবিচার না হয়, তাহলে কিন্তু সেটিং তত্ত্ব আবার প্রমাণিত হবে। 2016 সাল থেকে 2024 সাল হয়ে গেল, একের পর এক সিবিআই ইনভেস্টিগেশন, একটা ইনভেস্টিগেশনের কোনো রকম রেজাল্ট বেরোয়নি। মানে এটা তো মারাত্মক দিক। মানে এটা তো চোখের সামনে দেখা গেছে একটা ইনস্টিটিউশনের মধ্যে কি হয়েছে। তারপরে তো আপনি দেখেছেন, আমরা শুনেছি যে কিভাবে মানে সিরিঞ্জ, মানে যে সিরিঞ্জ ফেলে দেওয়ার কথা, সেই সিরিঞ্জ দিয়ে মানুষের শরীরে রক্ত নেওয়া হয়েছে বা ঢুকানো হয়েছে। মানে কতটা অমানবিক। এবং তারপরেও সরকার চুপ। আমরা দেখেছি এই সিট দ্বারা একটা পুলিশের কর্তাকে সিট দ্বারা দেওয়া হয়েছে, মানে তারপরেও আমাদের সরকার নির্লজ্জের মতো মানে সেই জায়গাগুলো থেকে কাউকে কিছু করেননি, মানে জাস্ট একটা মানে দেখানোর মতো করেছেন, মানে ট্রান্সফার করেছেন। মানে এটা সত্যিই লজ্জার। আমি আবার বলছি যে ভোটে জেতা, ভোটে হারা আলাদা কথা, কিন্তু যদি স্বাভাবিকভাবে আমরা দেখি যে আমরা কি পেয়েছি, তাহলে শুধু অভয় নয়, এরকম হাজার হাজার অভয় শুধু নয়। আপনি যদি খেয়াল করে দেখেন, 79টা ঘটনা ঘটেছে অভয়ের পর, এরকম ধর্ষণের ঘটনা ঘটে গেছে। এবং সেখানে কিন্তু সেই আমি আবার বলবো, গুড গভর্নেন্স। মানে আমরা যে সরকারটা নিয়ে এসেছি, তারা বারবার ভোটে জিতছে হয়তো, কিন্তু আসলে সমাজটা ক্রমশ পচে যাচ্ছে। এবং এই পশ্চিমবঙ্গ আমরা যারা আজকে 50 ঊর্ধ্ব, কেউ কোনোদিন চোখে দেখেনি। হচ্ছে আমরা শহুরে শিক্ষিত মধ্যবিত্ত অনেক ফ্রাস্ট্রেশন থাকে, অফিসে বস বকছে, রাস্তায় গাড়ি সামনে একটা সাইকেল চলে এসছে, আমরা সেই ফ্রাস্ট্রেশনটা এভাবে উগড়ে দিই যে মমতা চোর, লালু প্রসাদ চোর। ইলেকশন যখন মমতার বিরুদ্ধে লড়তে যায় কেউ 4000 ভোট পায় কেন?
ভোটই তো আপনি আপনার গণতন্ত্রের পরিচয়ক কি? আপনার তো ভোট, আপনার তো টেলিভিশন চ্যানেলের ডিবেট নয়, বা আপনার রাস্তায় নেমে মিছিলও নয়। তাহলে আমরা বাংলাদেশকে নিন্দা করছি কেন? আমরা বাংলাদেশকে নিন্দা করছি এই কারণে যে বাংলাদেশে একটা মোমোক্রেসি চলছে। আসলে বাংলাদেশে একটা রিপিট এখানে অতিবাম আমরা করবার চেষ্টা করেছিল, হুইচ ফেল, এবং বিজেপি যেটা থেকে খুব সুন্দরভাবে যখন দেখলো যে আজাদি মাঙ্গে মণিপুর, তখন বিজেপি সরে গেল। অনির্বাণ কি বলবেন? আমি একটা শুধু পয়েন্ট যোগ করবো, এক মিনিট যোগ করবো, এক মিনিট। আমি বলছি যে উনি কি বললেন আমি জানি না, মানে কি বলতে চাইলেন। আমি নিজে দেখেছি এটা, যে একেবারে রাজনীতি করে না, 60 বছর 65 বছর 70 বছরের বৃদ্ধ বৃদ্ধারা এসে এই রাজনীতিতে দিয়েছে। আমি সিপিএমের কথা বলছি না, দাদা সিপিএমের কথা বলছি না, আমি বলছি এই দুর্নীতিকে আপনারা সাপোর্ট করছেন। আপনি বলছেন যে অনির্বাণ, আপনি কিভাবে দেখছেন? আপনি রাজনীতির মানুষ নয় আমি জানি, কিন্তু এই একজন নাগরিক হিসাবে এই রাজ্যে যে গোটা আরজিকর কাণ্ডটাকে আপনি কি? আমার ব্যক্তিগত মত, এটা পাকা মাথার কাজ, পলিটিক্যাল লোকেরা করেছে। এটাতে কোনো ক্রিমিনাল ক্রাইম করে পলিটিক্যাল কাভার নেয়নি। যারা ক্রাইমটা করেছে তারা একদম নির্দিষ্ট জায়গায় তারা অবস্থিত ছিল। তারা ফরেন্সিকের লোক ছিল, তারা পুলিশের লোক ছিল, তারা ওই ইনস্টিটিউশনের লোক ছিল। এমনভাবে সংগঠিত করেছে যে সিবিআই ব্ল্যাক রিপোর্ট দিতে বাধ্য হচ্ছে। আমার সিবিআইয়ের কাছেও সওয়াল আছে, সিবিআইয়ের কাছে প্রশ্ন আছে। সিবিআই যদি সেখানে মনে করছে যে এটা এত সুন্দরভাবে সংগঠিত যে কোনো এভিডেন্স নেই, সেটাই জানাক, কোর্টকে সেটাই জানাক যে উই আর অ্যাপ্রিহেন্সিভ that there has been complete washout এবং ফরেনসিক যেটা নিয়ে আমরা দুদিন আগেই আলোচনা করেছি, ফরেনসিক সেই রিপোর্ট দিয়েছে কিছু প্রমাণ মেলেনি ওইখানে, ওই ঘরে এটা হতে পারে না, ধর্ষণ এবং খুনের প্রমাণ ওই ঘরের মধ্যে পাওয়া যায়নি, হতে পারে না। সিবিআই ফলে অন্য কোথাও হয়েছিল কিনা তা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছেন, কিন্তু সেটা সিবিআই চার্জশিটে কোথাও উল্লেখ করেনি। করা উচিত পুরো চেপে আমার ব্যক্তিগত সিবিআই। আমি একটা কথা বলি, এটা কোনো ক্রিমিনাল ক্রাইম করে পলিটিক্যাল শেল্টার নেয়নি। আমার ব্যক্তিগত মত, এটা পলিটিক্যাল লোকেরাই করেছে। সেই ক্রিমিনালরা আমাকে কথা বলছিলেন না, অর্থনীতি ধসে যাচ্ছিল বা কিছু হচ্ছিল, যদি পুজো বন্ধ হয়ে যেত বা পুজো কম হতো। এই যে মমতা ব্যানার্জি সরকার যে আজকে পশ্চিমবঙ্গ যে অর্থনীতি, সেই জায়গায় পুজোগুলো যে টাকাগুলো দিল, সেটা কোন অর্থনীতিকে সাপোর্ট করলো? এক। দুই, আপনি জানেন কিনা জানি না, যে কজন অভয়া ইস্যুতে লড়াই করেছিল, পুলিশ প্রতিটা ক্ষেত্রে সে তাদেরকে হ্যারাস করেছে এবং দেখে দেখে ফোন করেছে, আটকে দেওয়ার চেষ্টা করেছে, এবং যে সমস্ত ক্লাবগুলো পয়সা ফেরত দেওয়ার চেষ্টা করেছে তাদের উপর রীতিমতো ট্যাক্স চাপিয়ে দিয়েছে। তখন বলেছে তোমরা পয়সা ফেরত দিলে ওই যে জমিতে কাজ করছো তার ট্যাক্স দিতে হবে। কি ধরনের কাজ? দ্বিতীয়ত, দুর্নীতি যেখানে শিকড় বা ইনস্টিটিউশনালাইজ হয়েছে, সেটা বন্ধ হওয়া অত্যন্ত প্রয়োজন। এতে মানুষের উদ্যোগ দরকার। শিল্প কথা আমরা বলি যে শিল্প এবং কৃষি বাঁচুক, কিন্তু এই সমাজ কল্যাণমূলক প্রকল্প সেটা থাকুক, সঙ্গে থাকুক শিল্পের বিকাশ, ক্ষুদ্র শিল্প হোক, বৃহৎ শিল্প হোক, এটা। এবং সামাজিক মাধ্যম সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2025-এ তাকে অনেক দায়িত্বশীল হতে হবে, না হলে মানুষের আস্থা হারাবে। সংখ্যালঘুদের উপর অত্যাচার শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সব প্রান্তে বন্ধ হোক, এটাই চাই। বেশ, দেবাশিস। হ্যাঁ, আমি বলবো যে আমরা তো দাবি করি আমরা গণতান্ত্রিক দেশ। তো আমার মনে হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের প্রথম দেখতে হবে আমাদের যে গণতান্ত্রিক অধিকার, যেমন আমাদের যে ভোট দেওয়ার অধিকার, সেইটা আমরা আগে এটা বিশ্বাস করতাম যে আমরা যে ভোট দেব তাতে সরকার নির্বাচিত হয় বা তাতে আমাদের বিধায়ক বা এমপি নির্বাচিত হয়। তো সাগরদিঘি বা মধ্যপ্রদেশ দেখিয়েছে, ভারতবর্ষে মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গে সাগরদিঘি দেখিয়েছে যে আমাদের ভোটের সেভাবে মূল্য নেই। তো সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে খুব ভয়ের ব্যাপার। যেটা বিশ্বজিৎবাবু বললেন, রাজনীতিকে পুরোপুরি ধর্মমুক্ত করতে হবে, এটা আরেকটা ভয়ের ব্যাপার। আরেকটা সব থেকে বড় জিনিস যেটা, যে রাজনীতি ক্রমশত একটা পেশা এবং দুর্নীতির একটা আখড়া হয়ে গেছে। যদি রাজনীতি আবার তার নিজস্ব জায়গায় ফিরতে পারে, যেটা মানুষের কল্যাণের যে রাজনীতি হয়, সেখানে যতক্ষণ না ফিরতে পারছে ততক্ষণ এই সমস্যাগুলো থেকে যাবে। আর শেষে একটু আশার কথা বলতে হবে যে এই 100 দিনের কাজের পরিবর্তে যদি ক্ষুদ্র শিল্প বা মানে এতে সরকারই আমাদের সমস্ত সরকার যদি একটু মনোনিবেশ করেন তাহলে বোধহয় ভালো হয়। মেক ইন ইন্ডিয়া যেমন একটা স্লোগান, এটা যদি আরো ভালো করে করা হয় এবং 100 দিনের কাজটাকেও তো ওয়েলথ ক্রিয়েশনের সঙ্গে যোগ করা যায়। আমি বলছি তার সেটা ঠিক আছে, করা যায়, কিন্তু 100 দিনের কাজটা কোনখানে হচ্ছে আপনি দেখুন, যেখানে হয়তো সেভাবে উদ্যোগ হচ্ছে না, কোনো শিল্প নেই। আমি বলছি পেটেন্টের জায়গাতে এখনো ভারত সরকার সেভাবে ভাবছে না, এই জায়গাটাও ভাবতে হবে। সেটা বোধহয় খুব জরুরি মেক ইন ইন্ডিয়ার পাশে।